সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাস ও সলভ প্রোগ্রামে 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের তোমরা যারা শিক্ষার্থী তাদের সবাইকে আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের অন্যতম ডিজিটাল একটি শিক্ষা প্রতিষ্ঠান কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে। তোমরা 2020-21 শিক্ষাবর্ষে এমন একটি কলেজে ভর্তি হয়েছ যেটি সম্পূর্ণ ডিজিটালাইজড। এখানে তোমাদের প্রতিটি ক্লাসরুম থেকে শুরু করে সামগ্রিক যত ব্যবস্থাপনা রয়েছে প্রায় সব কিছুতেই তোমরা এই ডিজিটাল পদ্ধতির ছোঁয়া পাবে। তোমাদের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে তোমাদের সমস্ত ডাটা ভবিষ্যতের জন্য আমাদের কাছে সংরক্ষিত থাকবে। তোমরা এখানে চমৎকার প্রাকৃতিক একটি মনোরম পরিবেশ পাবে। যদিও আপাতত কোভিড-19 এই দুরূহ অবস্থার জন্য আমরা এমন একটি পরিস্থিতিতে রয়েছি যেখানে আমাদের পক্ষে সরাসরি কলেজের ক্লাসরুমে বসে ক্লাসটি করা বা আমাদের কলেজের যে ফ্লেভারটি সেটি নেওয়া আমাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছে না। তো আপাতত এই ভার্চুয়াল পদ্ধতিতেই আমাদের ক্লাসটি করতে হচ্ছে। আমরা এখানে চেষ্টা করব যে তোমাদেরকে একটা এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই চমৎকার একটি ক্লাসরুম তোমাদের উপহার দিতে। আমরা যে বিষয়গুলো ক্লাসে যেভাবে আলোচনা করতাম ঠিক একইভাবে আমরা এখানে তোমাদেরকে এই ডিজিটাল পদ্ধতিতে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা ঠিকমতো, বা তোমরা ক্লাসটি ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা এটি একটু তোমরা আমাকে নিশ্চিত করবে। আমাদের এখানে আমরা আজকে যে বিষয়গুলো তোমরা তোমাদের এই একাদশ শ্রেণীতে পাবে, ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট হিসেবে তোমাদের যা যা বিষয়গুলো পড়তে হবে, যে বিষয়গুলো পড়তে হবে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা তোমাদেরকে ধারণা দিব। প্রত্যেক সাবজেক্টের আমাদের যে দক্ষ শিক্ষক রয়েছে, আমাদের অভিজ্ঞ অধ্যক্ষ মহোদয়, আমাদের ডাইনামিক চেয়ারম্যান মহোদয় এবং গভর্নিং বডির অন্যান্য যারা সদস্য রয়েছে, তারা কলেজ এবং শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিক্ষার্থীদের প্রতি তাদের আন্তরিকতা এবং পরিশ্রম বা মেধা কোনোটারই আসলে কোনো কমতি নেই। সেজন্য তোমরা এখানে সর্বোচ্চ সেবাটি পাবে এইটুকু নিশ্চিত থাকতে পারো। আমরা প্রত্যেকটি শিক্ষক প্রত্যেকটি স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি মনিটরিং করার চেষ্টা করি। প্রত্যেকটি অভিভাবকের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার চেষ্টা আমরা করি। তোমাদের প্রতিটি আপডেট অভিভাবকের কাছে মুহূর্তেই ডিজিটাল পদ্ধতিতে পৌঁছে দেবার জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকি এবং তোমরা যেন ক্লাসরুমে বা কলেজে একটি সুনিশ্চিত, নিরাপদ এবং পাঠদানের উপযোগী পরিবেশ তোমরা পেতে পারো, সেই জন্য আমরা সর্বদাই আমাদের প্রত্যেক শিক্ষক এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী নিজেদেরকে নিয়োজিত রাখি। আমরা এখানে আমাদের কলেজের প্রত্যেকটি ব্যাপার বিষয় সম্পর্কে তোমরা যখন আসবে কলেজে তখন সুস্পষ্ট ধারণা পাবে এবং আশা করি যতটুকু তোমাদের প্রত্যাশা থাকবে তার চাইতে অধিক আমাদের কাছ থেকে তোমরা পাবে, সেই ব্যাপারে কোনো প্রকার সন্দেহ থাকবে না। এখন কথা হচ্ছে যে এই সার্বিক বৈশ্বিক যে দুর্যোগ, এই কোভিড-19 যে সময়, সেক্ষেত্রে আমরা আসলে বাসায় থেকে সবাই
নিজেদেরকে যেমন সুরক্ষিত বা নিরাপদ রাখার চেষ্টা করছি, তেমনি আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যদেরকে নিরাপদ রাখার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি এই দুর্বিষহ সময় খুব শীঘ্রই কেটে যাবে। তবে সে পর্যন্ত আমাদের প্রত্যেককেই একটু সচেতন থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে এবং আমরা চেষ্টা করব যাতে করে আমাদের আশেপাশের সবাই সুরক্ষিত থাকে এবং এই জন্য যথাযথ যে নিয়ম মেনে চলা উচিত, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদেরকে জীবাণু মুক্ত রেখে আমরা সর্বদাই চলার চেষ্টা করব, যাতে করে আমরা সুস্থ থাকতে পারি। আর সুস্থ থাকতে পারলেই আমাদের পক্ষে আমাদের জীবন ধারণের যে বাকি সমস্ত বিষয়গুলো সেগুলো আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারবো, সঠিকভাবে পালন করতে পারবো এবং এই বড় ব্যাপক একটা সময় জুড়ে এই কোভিড-19 যে ভয়াল থাবা, সেই ব্যাপক সময়টা আসলে আমাদের জীবন থেকে এমনভাবে কেটে যাচ্ছে যে এর যথাযথ প্রয়োগ বা ইউটিলাইজেশন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু তারপরও আমরা আসলে কেউ থমকে নেই, থেমে নেই। আমরা চেষ্টা করছি যাতে করে আমরা প্রত্যেকেই যতটুকু সম্ভব সুরক্ষিত থেকে, নিরাপদে থেকে, নিশ্চিন্তে থেকে আমাদের যে দায়িত্ব, কর্তব্য এবং যা অবশ্যই পালনীয় বা করণীয় সেই কাজগুলো যতটুকু সম্ভব আমরা করতে পারি, আমরা প্রতিনিয়ত সেই চেষ্টাই করে যাচ্ছি। আর সেজন্যই বাংলাদেশের অন্যান্য যে কোনো কলেজের তুলনায় আমাদের কলেজ কিন্তু সরকারি নির্দেশনা আসার আগে থেকেই এই অনলাইনে ক্লাস নেওয়ার যে ব্যাপারটি সেটি চিন্তা করেছে এবং সেই তখন থেকেই একটি সুন্দর রুটিন বা শিডিউলের মাধ্যমে আমরা প্রতিদিন 4টি করে ক্লাস অনলাইনে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। এখন আমাদের এই প্রচেষ্টা, এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন এটাতে 100% তোমাদের ইনভলভমেন্ট থাকবে। অর্থাৎ আসলে এই আধুনিক সময়ের, এই বর্তমান সময়ের যে শিক্ষা ব্যবস্থা সেটি কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক। শুধুমাত্র শিক্ষক বলবে, লেকচার দিবে আর তোমরা শুধুমাত্র তা শুনবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। যে পার্টিসিপেটরি মেথড আমাদের এই অ্যাডভান্স লার্নার তোমরা যারা, তাদের জন্য যে পার্টিসিপেটরি মেথডের প্রয়োজন সেটি আসলে ক্লাসরুম ছাড়া ঠিকঠাক মতো এখন পর্যন্ত আমাদের এখানে করা সম্ভব হয়ে ওঠে না। তারপরেও তোমরা যদি অনলাইনে এই ক্লাসগুলো নিয়মিত করো, তোমরা যদি রেসপন্স করো, তোমাদের যা কিছু প্রবলেম, যা কিছু তোমাদের জিজ্ঞাসা সেটি যদি আমাদের সাথে শেয়ার করো, তাহলে আমরাও চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্যাগুলোর সমাধান দ্রুত এবং সহজভাবে দেওয়ার জন্য এবং তোমাদের সার্বিক সহযোগিতা করার জন্য। যেহেতু আমরা সকল পরিস্থিতির ঊর্ধ্বে উঠে এসে এই অনলাইন ক্লাসটিকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, তো তোমাদেরও একান্ত সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হবে। মনে করে নিবে এটি তোমাদের এখন ক্লাসরুম, এখানেই আমাদেরকে আমাদের সকল করণীয় বা দায়িত্বগুলো পালন করতে হবে। এভাবেই ডিজিটাল পদ্ধতিতেই আমাদেরকে আমাদের প্রবলেমগুলো সলভ করে নিতে হবে। নির্দ্বিধায় কোনো প্রকার বিব্রত না হয়ে তোমরা তোমাদের যা কিছু জিজ্ঞাসা, যা কিছু তোমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা সকল কিছু আমাদের সাথে তোমরা শেয়ার করতে পারো। আমরা তোমাদেরকে সেই মোতাবেক সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই পরিস্থিতি থেকে ঠিক কবে উত্তরণ ঘটাতে পারবো সেটি আমাদের ঠিক জানা নেই। সেই জন্যই ঘরে বসে থেকে শুধুমাত্র সময়গুলো নষ্ট করার কোনো যুক্তিকতা থাকে না। আমরা যতটুকু পারি, যতটুকু সম্ভব এর ইউটিলাইজেশন করব, আমরা প্রয়োগ করব। খুব ক্ষুদ্র পরিসরে হলেও আমাদেরকে আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে। কারণ মনে রাখতে হবে তোমাদের মূল যে দায়িত্ব, তোমাদের মেইন যে উদ্দেশ্য সেটি কিন্তু পড়াশোনা, বাকি সমস্ত কিছু কিন্তু সাবস্টিটিউট। আমাদেরকে প্রথমে আমাদের একজন আদর্শ মানুষ হতে গেলে নিজের মধ্যে যে যোগ্যতা থাকা উচিত সেই যোগ্যতাটা অর্জন করতে হবে।
তারপর আমাদের অন্য কিছু। তাহলে আমরা সেই প্রতিদিন যদি কিছুটা সময় এখানে আমাদের অনলাইন ক্লাসগুলোতে দিয়ে তারপর সেই ক্লাসের দিক নির্দেশনা অনুযায়ী আমরা বাসায় একটুখানি কাজ করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের সমস্ত সিলেবাস খুব সুন্দরভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। একটা ব্যাপার লক্ষ্য করে দেখবে যে অ্যাকচুয়ালি যতটুকু পড়া থাকে সেইটুকু আমরা চাইলে আমাদের যে সেশন থাকে, আমাদের যে বছর থাকে, তার অর্ধেক সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারি, যদি সেখানে তোমার আন্তরিকতা এবং সদিচ্ছা থাকে। বাকি সময়টা আমরা রিভাইজ করতে পারি। কিন্তু দেখা যায় যে এই অল্প সিলেবাসটুকুই অনেকের কিন্তু পুরো বছর শেষ হয়ে গেলেও সিলেবাসটি শেষ হয় না। কেন হয় না সেটি তোমরা শিক্ষার্থীরা নিজেরাই খুব ভালো বলতে পারবে, কারণ এক সময় আমিও শিক্ষার্থী ছিলাম। আমি এখনও নিজেকে শিক্ষার্থী মনে করি। আমি এখনও শিখে যাচ্ছি, প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন কিছু জানতে, বুঝতে বা শিখতে। ঠিক একইভাবে তোমাদের মধ্যেও সেই একান্ত আগ্রহ থাকতে হবে, সেই ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশ থেকে অল্প অল্প করে একটু একটু করে শিখবো, আমরা জানবো নতুন কিছু। একটা ব্যাপার মনে রাখবে যে এসএসসিতে তোমরা যেই পড়াশোনা করেছো বা তোমাদের সিলেবাস বা বই বা পড়ার যে বিস্তৃতি বা ব্যাপকতা যতটুকু ছিল, নিঃসন্দেহে এইচএসসিতে কিন্তু তার চাইতে 3 গুণ বেশি বড় সিলেবাস তোমাদেরকে শেষ করতে হবে। তোমাদেরকে কিন্তু এইচএসসি লেভেলে মেনটেন করতে হবে অনেকগুলো অধ্যায়, এবং সেই অধ্যায়গুলো এসএসসিতে তোমরা যারা পড়ে এসেছো যতটুকু ক্ষুদ্র আকারে, এখানে কিন্তু সবগুলোরই একটু বিস্তৃতি আলোচনা, একটু অধিক ব্যাখ্যা থাকবে। ফলে প্রথমেই মাথায় এটি ভালোভাবে অ্যাস্টাবলিশ করে নিতে হবে যে আমরা আগে যা পড়েছি, যেভাবে পড়েছি, যতটুকু সময় আমরা পড়াশোনার পেছনে ব্যয় করেছি, এখনও ঠিক একই হারে বা একই হালে যদি আমরা পড়াশোনা করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে ভালো রেজাল্ট করা তো দূরের কথা, পাশ করাটাও অনেক কঠিন হয়ে পড়বে। এটা হচ্ছে একটা দিক। এই কথা বললে হয়তো বা তোমরা অনেকেই কিছুটা ভয় পেয়ে যেতে পারো বা আতঙ্কিত হতে পারো, কিন্তু তোমাদের ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট তোমাদের ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্টদের জন্য আমি বলছি যে আসলে তোমাদের জন্য যে সিলেবাস, তোমাদের জন্য এখানে যে বইগুলি রয়েছে, সেগুলি শেষ করা নির্দিষ্ট সময়ের পূর্বেই খুবই সহজ একটা বিষয়। জাস্ট তোমাদেরকে প্রায়োরিটি বেসিসে কাজগুলো করতে হবে। তোমরা জানো যে তোমাদের এখানে সাবজেক্ট কী কী থাকবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে, আইসিটি থাকবে আবশ্যিক বিষয় হিসেবে। তারপর তোমাদের গ্রুপের বা তোমাদের ব্যবসায় শিক্ষা শাখার জন্য আলাদা করে যেটি থাকবে, সেখানে বাধ্যতামূলক যে দুটি বিষয়, সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। তারপর তোমরা তৃতীয় ও চতুর্থ বিষয় হিসেবে মার্কেটিং, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এবং ফিনান্স, ব্যাংকিং ও বিমা, এই সাবজেক্টগুলি তোমাদের এখানে করতে হবে। আমি শুরুতেই বলে নিচ্ছি যে এখানে আমি জানি যে আমাদের একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ তারা সকলেই হয়তো ব্যবসায় শিক্ষা শাখা থেকে আসনি, অনেকে হয়তো বা গ্রুপ চেঞ্জ করে এসেছো বিজ্ঞান অথবা মানবিক শাখা থেকে। তাদের জন্য আমি বলছি যে ভয় পাবার কিছুই নেই, তাদের জন্য বরঞ্চ ব্যাপারগুলো আরও বেশি সহজ হবে। কারণ এখানে এইচএসসি লেভেলে এমন সিলেবাসগুলো থাকবে, এমন কিছু থাকবে, বিশেষ করে ব্যবসায় শিক্ষা শাখার জন্য যে আলাদা বিষয়গুলো, অর্থাৎ হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ফিনান্স, এইগুলোতে যারা আগে ব্যবসায় শিক্ষা শাখায় ছিলে তাদের কিছু বিষয় ভুলতে হবে, আবার কিছু বিষয় নতুন করে শিখতে হবে। তো সেক্ষেত্রে যারা অন্য গ্রুপ থেকে এসেছো, অর্থাৎ বিজ্ঞান ও মানবিক, তাদের ক্ষেত্রে ব্যাপারটা দেখো আরও একটু সহজ, যে তাদের কিন্তু
শুধু শিখতেই হবে নতুন করে। আগের যে বিষয়গুলো ছিল জানা বা কিছুটা কম জানা বা কিছুটা ভুল জানা, সেগুলো নিয়ে আর নতুন করে কোনো বিশ্লেষণ করার প্রয়োজন পড়বে না। আমি তোমাদেরকে সুনিশ্চিত করে বলছি যে তোমরা ভয় পাবে না, আতঙ্কিত হবে না। ব্যবসা শিক্ষা শাখা থেকেই আসো আর বিজ্ঞান বা মানবিক শাখা থেকেই আসো, আমি ধরে নেব এখানে সবার নলেজ জিরো। এই ক্ষেত্রে বিশেষ করে আমি আমার সাবজেক্টের কথা বলছি, হিসাব বিজ্ঞানের কথা বলছি। আমি এখানে মনে করে নিব আমার প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে আমার হিসাব বিজ্ঞানের কোনো ছোঁয়া এখন পর্যন্ত পড়েনি, এটি আমি মনে করে নিয়েই শুরু করব। কারণ আমি দেখেছি এসএসসি লেভেলেও অনেক স্টুডেন্ট যারা হিসাব বিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু হিসাব বিজ্ঞানের যে বেসিক বিষয়গুলো সেগুলো সম্পর্কে তাদের ধারণা অনেক কম, অনেক ক্ষুদ্র, যা সম্বল করে এইচএসসিতে আসলে ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। আমি বিগত সময়ের অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা এখানে নতুন করে অনেক কিছু শিখবো, জানবো, এবং আমার বিশ্বাস আমার প্রতিটি ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে। যে প্রত্যাশা নিয়ে তোমরা এই অনলাইন ক্লাসগুলো করবে দীর্ঘ সময় ধরে বসে থেকে, সেই প্রত্যাশা পূরণ করার আমি আপ্রাণ চেষ্টা করব। এবং প্রতিদিন তোমাদের জন্য আমি নতুন নতুন কিছু পদ্ধতি সহজ করে একটি বিষয় শেখার জন্য কিছু টেকনিক আমি প্রতিটি ক্লাসে তোমাদেরকে দেবার চেষ্টা করব, যাতে করে যে বিষয়টি শিখতে 3 মাস সময় লেগে যায় অনেকের ক্ষেত্রে, অনেক সময় সেটি তোমরা যেন 3 দিনে শেষ করে ফেলতে পারো। আমি এমন কিছু টেকনিক বা মেথড বের করে রেখেছি, আমি নিজে পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে তোমাদের জন্য পাঠদানের বিষয়টি সহজ করার জন্য আমি এমন কিছু পদ্ধতি বা টেকনিক আমি নিজে বের করে রেখেছি, যাতে করে তোমরা খুব সহজেই এই প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে খুব ভালো একটি ধারণা পাবে এবং 100% অথেন্টিক এবং সঠিক নিয়মেই সহজভাবে তোমরা তা শিখতে পারবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি কথাটি, যখন আমরা পুরোপুরি ক্লাসে যাব তখন আমরা দেখব যে আসলে তার বাস্তবতা কতটুকু। এমনও কিছু অধ্যায় রয়েছে যে যদি তোমরা আন্তরিক থাকো বা তোমরা যদি মনোযোগী থাকো, তাহলে আমি একটি চ্যাপ্টার একটি ক্লাসেও তোমাদেরকে বোঝাতে সক্ষম হব। আমি আমার বোঝের কথা বলছি না, আমি যা বুঝি তা শুধু বলে গেলাম এমন বোঝানোর কথা আমি বলছি না। যখন তোমরা পুরোপুরি বুঝতে পারবে, তোমরা যাতে সহজে বুঝতে পারো এমনই কিছু ব্যাপার, এমনই কিছু টেকনিক আমি তোমাদেরকে ভবিষ্যতে দেখাবো প্রতিটি ক্লাসেই। তো আজকে হিসাব বিজ্ঞানের প্রারম্ভিক ক্লাস, অর্থাৎ এখানে আজকে একেবারেই প্রথম ক্লাস। আজকে আমরা কোনো পড়ায় যাব না, আমরা আজকে আগে ধারণা নেব, যে একটা পরিকল্পনা করব যে কিভাবে আমরা এই হিসাব বিজ্ঞানটি পড়ব, কোন কোন অধ্যায়গুলো এখানে গুরুত্বপূর্ণ, বা এখানে আমাদের কি কি কৌশল অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে আমি প্রারম্ভিক কিছু আলোচনা করতে আজকে এসেছি তোমাদের সাথে। কারণ আমরা জানি যে প্ল্যানিং কি, পরিকল্পনা, একটি সুন্দর পরিকল্পনা বলা হয়ে থাকে যে একটি কাজের অর্ধেক সম্পূর্ণ করার সমান। প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, দ্যাট ইজ এ প্ল্যান ইজ এ প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন। একটা সুন্দর পরিকল্পনা, আমরা পরিকল্পনা বলতে আমরা কি বুঝি, যে যা ভবিষ্যতে করা হবে তা আগেই ভেবে চিন্তে ঠিক করা। তাহলে তুমি যদি পরিকল্পনা করে কোনো কাজ করো, তাহলে সেখানে সফল হবার সম্ভাবনা থাকবে 98%। আর যদি পরিকল্পনাবিহীন বা পরিকল্পনা ছাড়া তুমি কোনো কাজে হাত দাও, তাহলে কিন্তু সেখানে বিশৃঙ্খলা হবে, এলোমেলো হবে এবং তা সঠিকভাবে শেষ হবার সম্ভাবনা খুব কম থাকবে। কাজেই আমরা পরিকল্পনা ছাড়া কোনো কাজ করব না। সেজন্যই আজকে আমি তোমাদের যে প্রারম্ভিক আলোচনা করব তোমাদের সাথে, তার মধ্যে আমি এখানে কয়েকটি বিষয় মেনশন করেছি, যে মান বন্টন। মান বন্টন প্রথমে আমাকে জানতে হবে যে এই হিসাব বিজ্ঞান থেকে কেমন প্রশ্ন হবে বা কী কী প্রশ্ন হবে, অর্থাৎ কোনটা থেকে কত নাম্বার থাকবে,
প্রশ্নের ধরন কী হবে, এই সমস্ত বিষয় সম্পর্কে আগে আমাদের জানতে হবে, তারপর না আমরা কাজ করব। তাহলে আগে আমরা সেই ব্যাপারগুলো সম্পর্কে তোমাদের একটু আলোচনা করছি। আমরা বলে নিচ্ছি যে আমাদের হিসাব বিজ্ঞানে দুটো পার্ট, একটা প্রথম পত্র, একটা হচ্ছে দ্বিতীয় পত্র। হিসাব বিজ্ঞানের ব্যাপারটা হচ্ছে যে ব্যবসায় শিক্ষা শাখায় যারা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে সবচাইতে ভয়ের যে জায়গাটা বা ব্যাপারটা, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। আর এই জন্যই আমি তোমাদেরকে বারবার বলছি, যেখানে আমি রয়েছি সেখানে তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই। আমি কথা দিচ্ছি, এটিকে কিভাবে সহজ করে তোলা যায় তোমাদের কাছে আমি সর্বাত্মক চেষ্টা করব, এবং আমার বিশ্বাস আমি সেটি করতে সক্ষম হব। আমি তোমাদেরকে আরেকটু ভয় দেখাচ্ছি। ভয়ের ব্যাপারটি হচ্ছে এরকম যে হিসাব বিজ্ঞান একটি বই, এই বইয়ের স্বাস্থ্যটা হচ্ছে এরকম। এটি কিন্তু দুটি পত্র নয়, শুধুমাত্র একটি পত্র। তাহলে এই একটি পত্রের বই, এই একটি পত্রের বইয়ের আকার যদি এমন থাকে, তাহলে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক একটি ব্যাপার আমাদের জন্য। এখন এই বইয়ের যে স্বাস্থ্য বা এই বইয়ের যে আকৃতি, সেটি দেখে আসলে আমাদের ভয় পেলে চলবে না। কারণ হচ্ছে যে আমরা এখানে এই আকার আকৃতি তো দেখলাম, কিন্তু এর ভেতরে কি আছে বা কি রয়েছে, সেই মূল বিষয়টি যদি আমরা উদ্ঘাটন করে ফেলতে পারি বা আবিষ্কার করে ফেলতে পারি, তখন কিন্তু আমরা বুঝবো যে এ আসলে কি। আকৃতিতে অনেক বড়, কিন্তু ভিতরে আসলে ফাঁপা, এর মধ্যে তেমন কিছুই নেই। খুব ছোট্ট আমি দু একটি কথা বলে তোমাদেরকে সুনিশ্চিত করছি যে হিসাব বিজ্ঞান, এখানে বলা হয়ে থাকে যে সায়েন্স, অ্যাকাউন্টিং, এখানে হিসাব বিজ্ঞান বলা হচ্ছে, কিন্তু তারপরে এটি কিন্তু 100% পিওর সায়েন্স নয়। এখানে অনেক কিছু, অনেক ব্যাপার রয়েছে যা কিনা বিভিন্ন নীতি বা আদর্শের উপর ভিত্তি করে আমরা পরিচালিত করি, আমরা জানি এগুলা করি বিভিন্ন নীতিমালার আলোকে। হিসাব বিজ্ঞান এখানে যেহেতু 100% পিওর সায়েন্স নয়, এখানে বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলোর মতো আমাদেরকে হাজার হাজার ফর্মুলা মুখস্থ করতে হবে না। জাস্ট দুই একটি ফর্মুলা, এই দুই একটি ফর্মুলার উপর ভিত্তি করেই পুরো হিসাব বিজ্ঞান পরিচালিত হবে। কাজেই এখানে ভয় পাবার কিছু নেই। আকার আকৃতি যতই থাকুক, যাই থাকুক না কেন, এই মোটা বইটিকে আমি তোমাদের কাছে খুব সামান্য ছোট একটি বইয়ে রূপান্তর করতে পারবো, আমি উপস্থাপন করতে পারবো, এটা আমার বিশ্বাস। তো এখানে আমরা বললাম যে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি ব্যাপার থাকবে, দুটি পর্ব থাকবে। আগে একটা সময় যেটি ছিল যে একাদশ শ্রেণীতে শুধুমাত্র প্রথম পত্রটিই পড়ানো হতো, আর দ্বাদশ শ্রেণীতে দ্বিতীয় পত্রটি পড়ানো হতো, কিন্তু বর্তমানে বোর্ডের নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই দুটি পত্র একসাথে আমাদের শুরু করতে হবে। আমরা শুরু থেকেই দুটি পত্র একসাথে পড়ব। তাহলে এখানে এই যে একসাথে শুরু থেকেই যে দুটি পত্র আমরা পড়ব, এই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য কিছুটা দুরূহ ব্যাপার থাকবে। কারণ হচ্ছে যেটি হয় যে এই বইগুলো, এই পত্রগুলো ভাগ করা হয়েছিল বিশেষ একটা ব্যাপার মাথায় রেখে, সেটি হচ্ছে প্রথম পত্রে হিসাব বিজ্ঞানের শুধুমাত্র এক মালিকানা কারবারের অঙ্ক ছিল, অর্থাৎ যেই প্রতিষ্ঠানগুলোর একজন মাত্র মালিক। তাহলে যেসব প্রতিষ্ঠানের একজন মাত্র মালিক, এগুলো খুচরা ব্যবসায়ী অথবা ছোট ছোট যে দোকানগুলো, মুদির দোকান, চায়ের দোকান, এরকম এক মালিকানা কারবার যেগুলো ছোট ছোট, মানে খুব ব্যাপক বা বৃহৎ আকারের হবার সম্ভাবনা নেই, সেই সমস্ত এক মালিকানা কারবারের অঙ্কগুলো রয়েছে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে। এবং দ্বিতীয় পত্রে রয়েছে অংশীদারি, অব্যবসায়ী এবং কোম্পানির যে অঙ্কগুলো, সেগুলো। তাহলে আগে যে ভাগটা ছিল যে প্রথম পত্রটি আমি শেষ করে তারপর দ্বিতীয় পত্রটি শুরু করতাম, তাহলে প্রথম পত্রে যে 10টি অধ্যায় রয়েছে, সেই 10টি অধ্যায় শেষ করলে আমার মধ্যে যে ম্যাচুরিটি আসবে বা আমার মধ্যে যে জ্ঞান আহরিত হবে, সেই জ্ঞান দিয়ে তারপর আমি দ্বিতীয় পত্রের যে বড় বড় কোম্পানির অঙ্কগুলো, সেগুলো সহজেই বুঝে ফেলতে পারতাম, ধরে ফেলতে পারতাম।
কিন্তু এখন প্রথম পত্র আর দ্বিতীয় পত্র একসাথে যখন শুরু করা হবে তখন কিন্তু তোমার এই নতুন যে জ্ঞান বা এই অবস্থা থেকে এই শুরুতেই তোমাকে কি করতে হবে যে এক মালিকানা কারবার পাশাপাশি কোম্পানি, অর্থাৎ সেই ক্ষুদ্র প্রতিষ্ঠান এবং বৃহৎ প্রতিষ্ঠান দুটো সম্পর্কে কিন্তু একসাথে তোমার ধারণা নিতে হবে। এই ক্ষেত্রে আমরা কিছুটা কৌশল অবলম্বন করব, এখানেও ভয়ের কিছু নেই। কারণ আমরা যদি হিসাব বিজ্ঞানের একেবারে যে বেসিক বিষয়গুলো, সেই বেসিক বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের জন্য এক মালিকানা কারবার বা কোম্পানি কোনোটাই কোনো বিষয় হবে না, অর্থাৎ ভয়ের কোনো কারণ কিছুতেই হবে না। হিসাব বিজ্ঞানে যারা কম নাম্বার পায় অথবা হিসাব বিজ্ঞানে যারা নিজেদেরকে দুর্বল মনে করে, তার পিছনে কারণ কিন্তু একটাই, হিসাব বিজ্ঞানের যে বেসিক আইডিয়াগুলো বা বেসিক যে বিষয়গুলো, টপিকগুলো, সেই বিষয়ে তারা দুর্বল অথবা তারা কম জানে কিছুটা। আর এই বেসিক ব্যাপারগুলো কম জানার কারণেই কিন্তু তারা হিসাব বিজ্ঞানে পিছিয়ে পড়ে। আমি তোমাকে বলে দিচ্ছি যে হিসাব বিজ্ঞান যতটা কঠিন তুমি মনে করবে বা অন্যদের কাছে যদি শোনো কখনো তারা যতটা কঠিনভাবে তোমাকে বলবে, আমি ঠিক তার বিপরীত কথাটি বলছি যে হিসাব বিজ্ঞান হচ্ছে A+ পাওয়ার সবচাইতে সুন্দর বা চমৎকার একটি জায়গা, যেখানে তুমি চাইলে খুব সহজেই তোমার A+ নিশ্চিত করতে পারো। তো আজকে আমি তোমাদেরকে শেষের দিকে একটু বিষয় দেখাবো, একটু কৌশলগত একটা ব্যাপার দেখাবো, যাতে করে তুমিও আমার সাথে আশা করি একমত হবে যে না, এখান থেকে A+ পাওয়াটা সত্যিই খুব সহজ হবে। আমরা বলেছি যখন আমরা ক্লাসের শুরুতে যাব, ক্লাস করব, আমি আমার প্রথম ক্লাসেই তোমাদেরকে এই বিশ্বাসটা তোমাদের মধ্যে আমি অবশ্যই জাগাবো, বা এই বিশ্বাসটা আমি তোমাদের মধ্যে আনবো আমার বক্তব্যের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে। আমি এই বিশ্বাসটা আনবো যে তোমরা অবশ্যই বলতে বাধ্য হবে যে না, সত্যি এটি একটি সহজ বিষয়, আমরা চাইলেই এটি খুব ভালোভাবে শেষ করতে পারবো। এখন দেখো, আমি বলছিলাম যেটি যে আমাদের হিসাব বিজ্ঞানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি পর্ব থাকে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এখানে প্রথম পত্রে আমাদের অধ্যায় রয়েছে 10টি, দ্বিতীয় পত্রে আমাদের অধ্যায় রয়েছে 10টি। তাহলে প্রথম পত্রে আমাদের মোট নম্বর থাকবে 100, দ্বিতীয় পত্রের জন্য নম্বর থাকবে 100। তাহলে এই 200 নম্বরের উপর আমাদের পরীক্ষা হবে হিসাব বিজ্ঞানের। তাহলে প্রথম পত্রের যে 100 নম্বর থাকবে, এই 100 নম্বরের জন্য আমাদের অধ্যায় রয়েছে কয়টি? অধ্যায় রয়েছে 10টি। এই 10টি অধ্যায় থাকবে প্রথম পত্রে। আমাদের এখানে দুটো পার্ট আমরা জানি, একটা হচ্ছে সৃজনশীল আর একটা হচ্ছে বহু নির্বাচনী। দুটো পার্ট থাকে, একটি সৃজনশীল, একটি হচ্ছে বহু নির্বাচনী। তাহলে আমি এটি মুছে দিচ্ছি আপাতত। এখানে আমাদের যে সৃজনশীল অংশ, সেই সৃজনশীল অংশে আমাদের মোট নম্বর হচ্ছে 70, এবং বহু নির্বাচনী অংশে, যেটিকে তোমরা MCQ বলে থাকো, সেখানে মোট নম্বর হচ্ছে 30। এই দুটো মিলে আমাদের 100 নম্বর। তাহলে এখানে এই যে 70 নম্বর এবং 30 নম্বর, এই দুটো মিলে আমাদের 100 নম্বর হচ্ছে। এই সৃজনশীলের বহু নির্বাচনের কথা আমি আগে বলে শেষ করে দিচ্ছি। বহু নির্বাচনী যে 10টি অধ্যায় তোমাদের থাকবে, 10টি অধ্যায় থেকেই প্রশ্ন আসবে। বহু নির্বাচনী 10টি অধ্যায় থেকে 30টি প্রশ্ন থাকবে, 30টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। বহু নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রকার অল্টারনেটিভ কোনো কোশ্চেন থাকে না, যে কোনো 30টি প্রশ্নের উত্তর দাও এরকম কোনো সুযোগ থাকবে না। সিম্পলি 30টি প্রশ্ন আসবে বহু নির্বাচনী বা MCQ, সেখানে তোমার সঠিক উত্তরটিকে নিশ্চিত করতে হবে। তো এখানে এই 30টি প্রশ্ন আসবে 10টি অধ্যায় থেকে। 10টি অধ্যায়ে আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারলে আমাদের এই 30-এর মধ্যে 30 নম্বর নিশ্চিত করা, 25-এর উপরে পাওয়া, সেটা খুব বেশি কঠিন ব্যাপার হয় না। এর কারণ হচ্ছে যে এই যে প্রত্যেকটি অধ্যায়, 10টি অধ্যায়, আমরা যদি বিগত 15-20 বছরের
প্রশ্নগুলো দেখি, বোর্ডের যে কোশ্চেনগুলো, বিশেষ করে শুধুমাত্র ঢাকা বোর্ডের প্রশ্নগুলো যদি আমরা দেখি, আমরা যদি ঢাকা বোর্ডের বিগত 10-15 বছরের প্রশ্ন দেখি, তাহলে ধরো সেখান থেকে আমরা যে 4 থেকে 500 টোটাল সবগুলো মিলালে এই 4 থেকে 500 এমসিকিউ যদি তুমি খুব ভালোভাবে বুঝে নিতে পারো বা দেখে ফেলতে পারো, তাহলে দেখা যাবে যে 25-এর উপর তুমি নিশ্চিত এখান থেকে পেতে পারবে, সেখান থেকেই কমন পড়বে। অর্থাৎ এখানে একটা ট্র্যাডিশনাল কোশ্চেন প্যাটার্ন রয়েছে। আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো যে তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে একটু পর্যালোচনা করো, বিশ্লেষণ করো, তাহলে তুমি দেখবে যে এবছর যে প্রশ্নগুলো এসেছে, আবার পরের বছর অথবা তার পরের বছর হয়তো কিছু রিপিটেশন আছে সেখানে, আবার এর পরের বছর দেখবে সেখান থেকে অনেকগুলো প্রশ্নই আবার এসেছে, হয়তো একটু ভিন্ন ফর্মে, হয়তো একটু ভিন্ন নামে, হয়তো অ্যামাউন্টটা চেঞ্জ হয়েছে, কিন্তু বেসিক যে বিষয়টা বা মূল যে কোশ্চেন প্যাটার্নটা, থিমটা, সেটা কিন্তু একই রকম। তাহলে এখানে আমরা যখন এই কোশ্চেন প্যাটার্নগুলো দেখব বিগত 10-15 বছরে, সেখানে 300-400 প্রশ্ন আমরা আয়ত্ত করতে পারলেই আমাদের এমসিকিউর জন্য অনেকটা কাজ সহজ হয়ে যাবে। অর্থাৎ তুমি মনে করে নিতে পারো তোমার 80% এমসিকিউর কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন তুমি বলো যে এই 400 বা 500 এমসিকিউ আয়ত্ত করা, সেটা চাইলে তুমি কি 4-5 দিনে শেষ করতে পারো? আমি মনে করি ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি। তুমি চাইলেই 4 থেকে 5 দিনে 500 এমসিকিউ শেষ করে ফেলতে পারবে, যদি তুমি সিরিয়াস থাকো, যদি তুমি সিনসিয়ার থাকো, যদি আন্তরিক থাকো তোমার সেই কাজের প্রতি। তাহলে দেখো, আমরা আমাদের টোটাল এমসিকিউ যেটি রয়েছে 4 থেকে 500 এমসিকিউ আমরা কমপ্লিট করলেই 80%-এর উপরে আমরা কাজ শেষ করে ফেলতে পারছি। তাহলে আমাদের কিন্তু এরকম কিছু কৌশল অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু আমরা দ্রুততার সাথে আমাদের সিলেবাসও শেষ করে ফেলতে পারবো, পাশাপাশি আমরা আমাদের বোর্ড পরীক্ষার জন্য একটা সুন্দর রেজাল্ট আমরা পাবার জন্য নিজেকে ঠিক সেইভাবে প্রস্তুত করে নিতে পারবো। এই গেল বহু নির্বাচনের কথা। আমাদের দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও কিন্তু সেম, দ্বিতীয় পত্রেও বহু নির্বাচনী দ্বিতীয় পত্র 10টি অধ্যায়, 1 থেকে 10ম পর্যন্ত, এই 10টি অধ্যায় থেকেই 30টি প্রশ্ন আসবে। সেখানেও তুমি কিন্তু বোর্ড কোশ্চেনগুলি যদি দেখো বিগত বছরে, তাহলেই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা চমৎকার আইডিয়া পেয়ে যাবে। অর্থাৎ এরপর তুমি বলে দিতে পারবে যে কোন প্রশ্নটা আসার মতো পরীক্ষার পরে। দেখো, মোটা বই দেখে ভয় পাবার কিছু নেই বা আতঙ্কিত হবার কিছু নেই। এই জন্য আমি বলছি যে বইয়ের ব্যাপারেও বাজারে আসলে একটা কম্পিটিশান থাকে। তো এই কম্পিটিশানের দরুন আসলে দেখবে যে কেমন হয় যে কার বই কত বেশি মোটা। মনে হয় যে যার বই যত বেশি মোটা তার বই তত বেশি ভালো। আসলে বেশি মোটা হলেই যে বেশি ভালো এমন কিন্তু কোনো কথা নেই। এই বইটি বেশ যথেষ্ট মোটা বা স্বাস্থ্যবান। এই বইটি যে অনেকগুলো লেখক রয়েছে, তার মধ্যে আমি নিজেও একজন। তো আমি নিজেই বলছি তোমাদেরকে যে আসলে এই বইটিতে আমরা চেষ্টা করেছিলাম যে অন্যান্য বইতে যা কিছু রয়েছে তার চেয়ে আরেকটু বেশি কিছু দেয়া, বা অন্যান্য বইতে যা কিছু রয়েছে তার চাইতে আরও ইম্পর্টেন্ট কিছু যদি থাকে তাহলে সেগুলো অ্যাড করা। তাহলে দেখা যায় মোস্ট কমনলি আমি এখানে এই বইটি আমরা লেখার সময় আমার কিছু জায়গায় কিছু আপত্তি ছিল যে আসলে যেই প্রশ্নগুলো মানসম্মত নয় বা বোর্ডের কোশ্চেন প্যাটার্ন বা স্ট্যান্ডার্ড মেনটেন করে না, সেইগুলো যেন আমরা এখানে না দিই। তো আমরা চেষ্টা করেছিলাম সেভাবে, কিন্তু সেখানে এরকম একটা মতামত এসেছিল যে আসলে আমরা যদি একেবারেই সেই বিষয়গুলো বাদ দিয়ে দিই বা ওমিট করি, তাহলে বইটা কিছুটা ছোট হয়ে যাবে। আর ছোট বই হলেই অনেকের মনে হবে যে এখানে হয়তো বা কম তথ্য রয়েছে। আসলে ব্যাপারটা সেরকম না। এই যে বললাম যে এই কম্পিটিশনের কারণে বাজারে বইগুলো মোটা হতে থাকে, কিন্তু তুমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর পেছনের এমসিকিউগুলো দেখবে, তুমি সেটা পড়লেই বুঝতে পারবে যে অনেক প্রশ্ন থাকে যেটা আসলে বোর্ডের স্ট্যান্ডার্ড মেনটেন করে না। সেই প্রশ্নটা বোর্ডে আসার মতো না, প্রশ্ন হতেই পারে না সেটা এমসিকিউ। তাহলে সেগুলো আমরা কেন করবো?
বা সেই বিষয়গুলো আমরা ওমিট করব। এই জন্য আমি বলেছি প্রথমে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা চমৎকার একটা সুস্পষ্ট আইডিয়া নিতে হবে আমাদেরকে, তাহলেই কিন্তু আমাদের কাজ। ওই যে শুরুতেই বললাম যে প্ল্যানিং, পরিকল্পনা, এটা কিন্তু পরিকল্পনার একটা অন্যতম অংশ। তো আমাদেরকে এই কাজটি অবশ্যই করতে হবে যে আমরা সিলেক্টিভ হব এই প্রশ্নের ক্ষেত্রে কিছুটা, এবং আমরা বোর্ডের স্ট্যান্ডার্ড যেটি, সেই স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করে কাজ করার চেষ্টা করব। তাহলে বহু নির্বাচনের ক্ষেত্রে এইটুকু আলোচনা আমি তোমাদের সাথে বললাম। এবার সৃজনশীলের ক্ষেত্রে আসো। সৃজনশীলে যে 70 নম্বর থাকে, সৃজনশীলের এই 70 নম্বর হিসাব বিজ্ঞানে আমাদের 10টি অধ্যায়ে থেকে 7টি প্রশ্ন আনসার করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 10। তাহলে প্রত্যেকটি প্রশ্নের মান যদি 10 হয়, তাহলে 70 নম্বরের জন্য তোমাকে কয়টি প্রশ্ন আনসার করতে হবে? 7টি প্রশ্ন আনসার করতে হবে। তাহলে মোট 7টি প্রশ্ন তোমাকে আনসার করতে হবে। দেখো এখানে আমরা এমন একটি ফরম্যাটে রয়েছি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যে আমরা প্রশ্ন আউট হয় বলে না অনেক সময়, যে বাজারে প্রশ্ন পাওয়া গেছে, বা নিশ্চিত করে ধরো আমি যদি তোমাকে বলে দেই যে তুমি একটা চ্যাপ্টার পড়ো, এখান থেকে একটা অঙ্ক আসবে, তাহলে তুমি কি করবে? অতি আগ্রহ নিয়ে কিন্তু সেই চ্যাপ্টারটা কমপ্লিট করবে। আমরা অনেকেই পরীক্ষার আগে টিচারদের সাথে একটু সখ্যতা তৈরি করার চেষ্টা করি, বা কোনোভাবে একটু যোগাযোগ করা, বা অনুরোধ মিনতি, বা কোনোভাবে বোঝানোর চেষ্টা করি, মানে যদি একটু সাজেশন পাওয়া যেত, বা টিচারদের সাজেশনের জন্য আমরা খুব ব্যতিব্যস্ত থাকি। আসলে সেগুলোর কারণ কি? সেখান থেকে একটা ধারণা নেওয়া যে এত অঙ্ক কোনটা আসবে না আসবে। আসলে অঙ্ক এত সেটা দেখে লাভ নেই। আমি যদি নিয়ম অনুযায়ী শিখি, তাহলে একটা অঙ্ক করলেই যথেষ্ট একটা চ্যাপ্টার থেকে। সেই উদ্দীপকে যদি সমস্ত কিছু থাকে, তাহলে কিন্তু একটা অধ্যায়ের জন্য একটা চ্যাপ্টার, একটা অঙ্কই যথেষ্ট, যদি আমরা সেটা মধ্যে সব কিছুকে নিয়ে আসতে পারি। এইভাবে কিছু কৌশল আমরা অবলম্বন করব। তাহলে এই যে সাজেশান, এই যে আমি যদি তোমাদেরকে বলে দিই যে একটা চ্যাপ্টার করবে, এই চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন আসবে, তাহলে সেই চ্যাপ্টারটা তোমার কাছে অধিক গুরুত্ব বহন করবে, আমি জানি। ঠিক একইভাবে এখানেও বোর্ড কর্তৃকই তোমাকে একটা প্রশ্ন আউট করে দিয়েছে, ধরো তোমাকে বলে দেওয়া হয়েছে, তোমার জন্য সহজ করে দেওয়া হয়েছে যে এই 10টি অধ্যায়ের মধ্যে, হিসাব বিজ্ঞানের যে 10টি অধ্যায় প্রথম পত্রের, এর মধ্যে একটি অধ্যায় আর্থিক বিবরণী। একটি অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী নামক যে অধ্যায়টি, এখান থেকে বাধ্যতামূলক 2টি প্রশ্ন থাকবে। অর্থাৎ দেখো, একটা অধ্যায় পড়লেই সেখান থেকে 20টি নাম্বার নিশ্চিত হয়ে যাচ্ছে তোমার। এখন এই 70 নাম্বার তোমার যে টোটাল সৃজনশীলের মার্ক, এখানে পাস করার জন্য তোমার দরকার হবে মাত্র 23 নম্বর। পাস করতে হলে তোমার দরকার হবে মাত্র 23 নম্বর। তাহলে আমি যদি তোমাকে একটি চ্যাপ্টার বলে দেই যে এই একটি চ্যাপ্টার পড়ো, এখান থেকে 2টি প্রশ্ন আসবে সুনিশ্চিত, তাহলে একটা চ্যাপ্টার বললেই তোমার 2টি প্রশ্ন আসছে। তুমি যদি সেই একটা চ্যাপ্টার খুব ভালোভাবে কমপ্লিট করো, সেখান থেকে তুমি 20 নাম্বার পেয়ে যাচ্ছ। তাহলে তোমার পাস করতে হলে লাগে কত? 23। তাহলে একটা চ্যাপ্টার করেই কিন্তু তুমি 20 পেয়ে যাচ্ছ, আর দরকার কত? মাত্র 3। তাহলে আরেকটি চ্যাপ্টার করলেই কিন্তু তোমার 5 নম্বর নিশ্চিত হয়ে যাচ্ছে। আশা করি এই কথা থেকে যারা হিসাব বিজ্ঞানে ফেল করবে বা ফেল করতে পারো, এই ধরনের ভয়ভীতি যাদের মধ্যে ছিল, যারা গ্রুপ চেঞ্জ করে এসেছো যে পাসই হয়তো করতে পারবো না, এরকম ভয় যদি কেউ তোমাদেরকে দেখিয়ে থাকে, তাহলে তাদেরকে বলে দিও যে এখানে একটা চ্যাপ্টারই রয়েছে, যে এখানে একটা চ্যাপ্টার করলেই আমি আমার 5 নাম্বারটা সুনিশ্চিত করতে পারি। আর একটা চ্যাপ্টার করা আমার, আল্লাহ আমাকে যেইটুকু বা ঈশ্বর আমাকে যেইটুকু ক্ষমতা বা অ্যাবিলিটি দিয়েছে, সেইটুকুর খুব সামান্য প্রয়োগ করেই আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে আশা করবো পাস ফেল নিয়ে কারোর মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা ভয় আজকের পর আর থাকবে না। তাহলে একটা বাধ্যতামূলক যে চ্যাপ্টার আর্থিক বিবরণী, দেখো সেই প্রশ্নের ধরন, আমাদের মানবন্ধনটা এরকম থাকে যে ক বিভাগ, এই ক বিভাগে একটি অধ্যায় বলে দিবে নিশ্চিত করে, এটি একটি অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী, এখান থেকে বাধ্যতামূলক 2টি প্রশ্ন থাকবে। তাহলে বাধ্যতামূলক 2টি প্রশ্নের জন্য থাকবে কত?
20। তারপর খ বিভাগ, যেহেতু এখানে তোমার একটা অধ্যায় থেকে তুমি দুটি প্রশ্ন আনসার করতে হচ্ছে, তাহলে আর 70-এর জন্য তোমার দরকার কয়টি? 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন তোমার যে আরও দরকার 5 × 10, এর জন্য অধ্যায় রয়ে গেল কয়টি? 9টি। অধ্যায় রয়ে যাচ্ছে 9টি। এখন এই 9টি অধ্যায় থেকে 9টি প্রশ্ন থাকবে। 9টি প্রশ্ন থাকবে খ বিভাগে। যে 9টি প্রশ্ন থেকে তোমাকে আনসার করতে হবে কয়টি? 5টি। তার মানে এখানেও অল্টারনেট থাকছে, তোমার 9টি অঙ্ক দেওয়া থাকবে, উদ্দীপক দেওয়া থাকবে, সেই 9টি অঙ্ক থেকে তোমাকে আনসার করতে হবে 5টি। তাহলে 4টি এক্সট্রা প্রশ্ন কিন্তু তোমার জন্য হাতে থাকছে, অর্থাৎ অল্টারনেট থাকছে। তুমি এটি না পারলে ওইটি, এই অধ্যায় না পারলে আরেকটি অধ্যায়, এরকম 4টি এক্সট্রা তুমি প্রশ্ন পাচ্ছ। তাহলে ব্যাপারটা কি? খুবই সহজ আসলে। যে আমি এখন দেখো আরেকটু কথা বলি, যে তাহলে এখানে এই 50 আর হচ্ছে তোমার 20, এ হচ্ছে 70। এখন হিসাব বিজ্ঞানে ধরো ক বিভাগে আমরা বললাম যে একটি অধ্যায় বাধ্যতামূলক আর্থিক বিবরণী সব, তাহলে 10টি অধ্যায় থেকে একটি অধ্যায় চলে গেলে আর থাকলো কয়টি? 9টি অধ্যায়। এই 9টি অধ্যায়ের মধ্যে হিসাব বিজ্ঞানের নীতিমালা নামক একটি অধ্যায় রয়েছে, 5ম অধ্যায়, যেটাতে কোনো অঙ্ক নেই। এখানে শুধু কিছু নীতিমালা আমরা শিখবো, এমসিকিউর জন্য চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাকচুয়ালি অঙ্ক আসার মতো চ্যাপ্টার রয়ে গেল কয়টি? 8টি। তাহলে 8টি চ্যাপ্টার রয়ে গেল। 8টি চ্যাপ্টার থেকে, মানে 8টি অধ্যায় থেকে প্রশ্নকর্তাকে 8টি অধ্যায় থেকে প্রশ্ন করতে হবে কয়টি? 9টি। এখন আমি যদি তোমাকে এই প্রশ্নটি করার দায়িত্ব দিতাম, যে ধরো আমি তোমাকে বললাম যে মোট 11টি প্রশ্ন করতে হবে, 11টি প্রশ্ন মধ্যে একটা অধ্যায় থেকে বাধ্যতামূলক 2টি, তাহলে একটা অধ্যায় থেকে 2টো করে ফেললে আর করতে হবে 9টি। 9টি অধ্যায়ের 9টি প্রশ্নের জন্য অধ্যায় বাকি থাকলো কয়টি? 9টি। ধরে নাও সবগুলোতে অঙ্ক রয়েছে। তোমাকে যদি দায়িত্ব দিতাম যে একটি প্রশ্নপত্র তৈরি করো, তাহলে তোমার সেন্স কি বলে? তুমি কি করতে? তুমি 9টি অধ্যায় থেকে 9টি প্রশ্ন দিতে না? ঠিক একইভাবে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমিও কী করবো? সেই 9টি অধ্যায় থেকে 9টি প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো। তাহলে মনে হবে যে এটা একটা সুন্দর ডিসপারশন হয়েছে, ডিস্ট্রিবিউশন হয়েছে, তাহলে স্ট্যান্ডার্ড হয়েছে। এই 9টি অধ্যায় থেকে 9টি প্রশ্ন। তাহলে আমরা প্রত্যাশা করতেই পারি যে আমাদের এই 10টি অধ্যায় থেকে 10টি প্রশ্ন থাকবে। তাহলে বাধ্যতামূলক অধ্যায় যেটি, সেখান থেকে 2টি প্রশ্ন থাকলে বাকি 9টি অধ্যায় থেকে 9টি প্রশ্ন আসবে। তাহলে 9টি প্রশ্নের মধ্যে আমাকে কি 9টি আনসার করতে হবে? হবে না। কতগুলো আনসার করতে হবে? 5টি আনসার করতে হবে। তাহলে আমি ফুল মার্কস পেতে পারি। আচ্ছা, তাহলে এখন দেখো প্রথম পত্রে আমার অধ্যায় রয়ে গেল 8টি, কারণ যেহেতু এখানে আমার একটি অধ্যায়ে অঙ্ক নেই, তাহলে 8টি অধ্যায় থেকে প্রশ্ন করতে হচ্ছে কয়টি? 9টি। তাহলে এক্ষেত্রেও আমি নিশ্চিত কোনো একটি অধ্যায় থেকে 2টি প্রশ্ন করতে হবে। তাহলে হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায়, হিসাবের বইসমূহ, এই অধ্যায়টি একটু তুলনামূলক বড়। এখানে কয়েকটি টপিকস রয়েছে, জাবেদা, খতিয়ান, এরকম এখানে কয়েকটি টপিকস রয়েছে, অবদান বই। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকি যে এই অধ্যায় থেকে মিনিমাম 2টি প্রশ্ন আসে বা আসার মতো। তাহলে দেখো বাধ্যতামূলক অধ্যায় একটি, যেখান থেকে 2টি প্রশ্ন আসছে। হিসাবের বইসমূহ যেটি আমি বললাম দ্বিতীয় অধ্যায়, সেখান থেকে যদি 2টো প্রশ্ন আসে, তাহলে মোট প্রশ্ন হলো কয়টি? 4টি। 4টি প্রশ্ন কিন্তু তুমি কনফার্ম পাচ্ছ মাত্র 2টো অধ্যায় করে। তাহলে 40 নাম্বার 4টা প্রশ্ন। আচ্ছা, তাহলে আরও আমি বললাম যে প্রতিটি অধ্যায় থেকে যেহেতু প্রশ্ন হবে, তাহলে আমার এখানে 40 নাম্বার নিশ্চিত হয়ে গেল 2টো অধ্যায় থেকে। আরও রয়েছে 30 নাম্বার। 30 নাম্বারের জন্য ধরো আরও 3টি অধ্যায় আমি নিলাম বেছে, যেগুলো তুলনামূলক সহজ। তাহলে 3টা অধ্যায় থেকে 30, 2টো অধ্যায় থেকে 40, মোট অধ্যায় কয়টা করলাম আমরা প্রথম পত্রে? 5টা। নাম্বার আমি কত নিশ্চিত করলাম? 70। তাহলে দেখো আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি, যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে
আমরা যদি মনে করি যে আমি একটু পিছিয়ে আছি, আমি একটু দুর্বল, তাহলে আমি 5টি অধ্যায় থেকেও 70 নম্বর নিশ্চিত করতে পারছি। দ্যাট মিনস এটি হচ্ছে পুরো বইয়ের 50%, অর্ধেক। দ্বিতীয় পত্রে যেহেতু 10টি অধ্যায়ে আমাদের অঙ্ক রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 70 নম্বর নিশ্চিত করতে 6টি অধ্যায় যদি আমরা খুব ভালোভাবে কমপ্লিট করি, তাহলে আমাদের 70 নম্বর নিশ্চিত হয়ে যাচ্ছে। এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 60% আমাদের সম্পূর্ণ বইয়ের। তাহলে একটু কৌশলী হলে পরে আমরা এটা কখনোই সাজেস্ট করবো না বা বলবো না যে কোনো একটা অধ্যায় বাদ দিয়ে দাও, কোনো একটি অধ্যায় তুমি একেবারেই পড়বে না। কিন্তু আমি তোমাকে বলছি যে কিছুটা কৌশলী আমাদেরকে অবশ্যই হতে হবে। আমরা কি করবো, যে আর্থিক বিবরণী যেহেতু বাধ্যতামূলক, এখানে প্রথম পত্র থেকেও 20, দ্বিতীয় পত্রেও কিন্তু 20 থাকবে। তাহলে এই অধ্যায়টা অবশ্যই আমরা কি করবো, খুব ভালোভাবে সম্পূর্ণ করব। তারপর যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে বা নিশ্চয়তা আমরা মোটামুটি পাই, তাহলে সেক্ষেত্রে আমরা তুলনামূলক সহজ বা কম সময় লাগে প্রশ্নটা আনসার করতে পরীক্ষার হলে, সে অধ্যায়গুলো আমরা সিলেক্ট করব, আমরা বেছে নেব। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো, কম সময় আমার 10 নম্বর নিশ্চিত করতে পারবো। তাহলে আমি প্রথম পর্যায়ে আমি যদি বইয়ের 50% কমপ্লিট করে ফেলতে পারি খুব দ্রুত সময়ে, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ নম্বর 70 নম্বর নিশ্চিত হয়ে যাচ্ছে, অনেকটাই নিশ্চিত হয়ে যাচ্ছে। তারপর আমার হাতে যে পর্যাপ্ত সময় থাকবে, আমি কি করব, বাকি অধ্যায়গুলো শেষ করব। তাতে কি হবে, আমার ঝুঁকির পরিমাণ 0 থাকবে, সেখানে কোনো প্রকার ঝুঁকি থাকে না। আমি সুনিশ্চিতভাবে 100 নম্বর নিশ্চিত করতে পারবো, 70 আর 30। এখন ধরো পড়তে গেলে বা এই পড়ার সময় চলাকালীন সময় আমরা জানি যে সবার মেধা বা পরিশ্রম বা আন্তরিকতা একরকম থাকে না। কেউ যদি একটু সামান্য পিছিয়েও থাকে, তাহলে তার কিন্তু পুরো বইটা শেষ করতে হচ্ছে না সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য। পাস নিয়ে তো কোনো চিন্তাই নেই। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, খুব সহজেই হিসাব বিজ্ঞানে A+ নিশ্চিত করতে পারি। এটা আমার বিশ্বাস, এটা তোমরাও পাবে। এক্ষেত্রে আমাদেরকে খুব বেশি একটা পরিশ্রম না করলেও কিন্তু চলবে। আমরা মানে বলছি যে 100% আমাকে সমস্ত বইটুকু শেষ করে তারপরেই আমার মানে A+ নিশ্চিত হবে, ব্যাপারটা এরকম না। আমি খুব ভালোভাবে যদি শেষ করতে পারি, তাহলে 50% বা 60% শেষ করেও আমি কিন্তু A+ নিশ্চিত করতে পারি। তারপর দেখো প্রশ্নের ধরন, আমি যেটি বললাম যে প্রশ্নের ধরন আমরা এখানে জানি যে আমাদের প্রশ্নে এক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটি উদ্দীপকের উপর ভিত্তি করে ক, খ, গ 3টি অংশ থাকবে। একটা সহজ, একটা মধ্যম, একটা কঠিন, এরকম 3টি অংশে ভাগ করা হয়ে থাকে। এই জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং উচ্চতর দক্ষতা ভিত্তিক। তাহলে এই যে ক নাম্বার অংশে জ্ঞানমূলক, খ নাম্বার অংশে অনুধাবনমূলক এবং গ নাম্বার অংশে উচ্চতর দক্ষতা সম্পন্ন। এই যে তোমার স্ট্রিম, এই ক এর জন্য থাকে বরাদ্দ 2, খ এর জন্য থাকে বরাদ্দ 4, গ এর জন্য বরাদ্দ থাকে 4, এই হচ্ছে 10। অর্থাৎ আমাদের প্রত্যেকটি প্রশ্নে জন্য যে মান বরাদ্দ দেওয়া আছে 10 নম্বর, সেই 10 নম্বরটা এইভাবে ভাগ করা হবে। ক অংশের জন্য 2, খ অংশের জন্য 4, গ অংশের জন্য 4, এই হচ্ছে টোটাল 10। এটা হচ্ছে আমাদের প্রশ্নের ধরন। অধ্যায় সম্পর্কিত আলোচনাটা আমি তোমাদেরকে একটু বলেছি, ধারণা দিয়েছি। এখানে শুরুতেই প্রারম্ভিক আলোচনা থেকে শুরু করে ক্রমান্বয়ে যে অধ্যায়গুলো আসবে সবগুলোই কিন্তু একটা ক্রোনোলজিক্যাল, একটা ধারাবাহিক। এখানে ধারাবাহিকতা মেনটেন করেই হবে। অর্থাৎ শুরুতে যে বেসিক জিনিসগুলো তোমার জানার দরকার, শেখার দরকার, সেই অধ্যায়গুলোই শুরুর দিকে রয়েছে। তারপর আস্তে আস্তে আমরা আমাদের পরবর্তী ধাপের দিকে বা হিসাব চক্রের পরবর্তী অংশের দিকে যাব। এটা খুব সহজেই তুমি একটার পর আরেকটা খুব সিঁড়ির মতো খুব সহজেই উঠে যেতে পারবে। এটা নিয়ে কোনো ভাবনার কারণ নেই। আমি বলেছি, তোমরা যদি আন্তরিক থাকো, তোমরা যদি আগ্রহী থাকো, তোমাদের যদি সেই সদিচ্ছা থাকে, তাহলে অনেক চ্যাপ্টার এখানে 2-3 দিনে শেষ করা সম্ভব খুব সহজেই। এর জন্য তোমার আলাদা কোনো ধরনের প্রস্তুতি ব্যবস্থা সেগুলো গ্রহণ না করলেও চলবে। একটু টেকনিক্যালি একটু কৌশলী হতে হবে, সেটা নিয়মের মধ্যে থেকে অবশ্যই। না বুঝে কোনো কাজ করা যাবে না। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমি বারবার বলবো তোমাদেরকে,
কোনো প্রকার মুখস্থ করার টেন্ডেন্সি যদি কারো থাকে সেটা ঝেড়ে ফেলে দাও মাথা থেকে। কোনো প্রকার ভয় ভীতি যদি থাকে, কোনো প্রকার আতঙ্ক থাকে মনের মধ্যে, সেটাও ঝেড়ে ফেলে দাও। শুধুমাত্র মনোনিবেশ করবে তোমাদের পড়ার মধ্যে এবং প্র্যাকটিসটা নিশ্চিত করতে হবে। অঙ্ক এটা, এবং প্র্যাকটিস ছাড়া অঙ্ক আয়ত্ত করতে পারাটা কিন্তু খুবই দুরূহ ব্যাপার হবে। আমরা অনেক সময় অঙ্ক বুঝে নিই, কিন্তু পরীক্ষা হলে গিয়ে ছক মনে থাকে না, কী ছকে করতে হবে। সেটা কারণ হচ্ছে যে হাতে কলমে সে অঙ্কটি করেনি, প্র্যাকটিসটি করে। কাজে সেই বিষয়টা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। এ হচ্ছে ব্যাপার। গুরুত্বপূর্ণ যে টিপস আমি অলরেডি তোমাদেরকে কিছু বলেছি, যে আমরা একটু কৌশলী হব অধ্যায়গুলো সিলেক্ট করার ক্ষেত্রে। কোন কোন অধ্যায়গুলো আমরা বেসিকগুলো আগে করে নিয়ে তারপর তুলনামূলক সহজ যে অধ্যায়গুলো সেগুলো আমরা করব। তার সাথে রিলেটেড সেকেন্ড ব্যাপারে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমরা পাশাপাশি করে ফেলবো, যেন একটা ধারণা বা জ্ঞান দিয়ে আমরা সেই অধ্যায়টুকু সম্পূর্ণ করে ফেলতে পারি। এইগুলো আমি তোমাদেরকে বলে দেব ক্লাসে। আমরা একটা শিডিউল করে দেব যে আমরা কোন লেকচারে কোন ক্লাসটি করবো, কোন অধ্যায়টি আলোচনা করব, কোন অধ্যায়ের পর কোন অধ্যায়টি আলোচনা করব। প্রত্যেকটি অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টিপস রয়েছে সেই টিপসগুলো আমি আলাদা করে তোমাদেরকে দিয়ে দেবো। এগুলো নিয়ে কোনো ভাবনার কারণ নেই। তো এখানে আমরা আজকে আমাদের যে প্রারম্ভিক ক্লাস, সেই প্রারম্ভিক ক্লাসে আসলে আমরা খুব বেশি লম্বায়িত করবো না, দীর্ঘায়িত করবো না। তোমাদের যে বিষয়গুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের জন্য আলাদা একটা খাতা তোমরা রেডি রাখবে, এবং প্রতিদিনই যাই আলোচনা হবে, যেটাই শিখবে সেটা যে গুরুত্বপূর্ণ বা হিন্টস বা তোমার কোনো কিওয়ার্ডস যদি থেকে থাকে, আমি যদি তোমাদেরকে হাইলাইটস করে কিছু বলি, সেগুলো অবশ্যই খাতায় লিপিবদ্ধ করে রাখবে, যাকে নিয়ে ভবিষ্যতে তোমাদের অনেক কাজে আসবে। কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে, জানার থাকলে সেটি তোমরা পেজে লিখতে পারো, আমার পার্সোনাল মেসেঞ্জারেও তোমরা নক করতে পারো, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমরা চাই যে তোমরা শুরু থেকে একটি সুশৃঙ্খল একটা নিয়ম নীতির মধ্যে নিজেদেরকে একটু গুছিয়ে নিয়ে একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে কাজগুলো করবে, তাহলে তোমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে, সুনিশ্চিত হবে। আর যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের প্রত্যেকটি শিক্ষক, সেটি শুধু ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষকরাই ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে সাপোর্ট দিবে, হেল্প করবে, এই মানসিকতা থাকবে না। তোমরা যে কোনো শিক্ষক, কলেজের সায়েন্সের শিক্ষক যারা আছে তারা আন্তরিক, তারা তোমার গার্জেনের মতো, অভিভাবকের মতো, প্রত্যেকেই তোমাদেরকে হেল্প করবে, সাহায্য করবে। তোমরা প্রত্যেকের কাছে যাবে। সমস্ত বিষয়টা মিলে এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক, এই তিনজনের সমন্বয়ে কিন্তু আসলে তোমার একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। তো আমরা পরবর্তী ক্লাস থেকে আমাদের বইয়ের মূল অধ্যায়ের আলোচনায় চলে যাব। সেই জন্য আশা করি মেন্টালি একটা প্রিপারেশন রাখবে। যেমন হিসাব বিজ্ঞানের যে বই, আমরা তোমাদেরকে ওয়েবসাইটে আমাদের বুক লিস্টটা দেওয়া আছে, সেই ওয়েবসাইটে তোমরা দেখে নিবে। সেখান থেকে যে বইটি আমরা সাজেস্ট করেছি, অনেকগুলো বই আছে, সেখানে অনেকগুলো রাইটারের বইয়ের নাম লেখা আছে। তার মধ্যে থেকে যেটি সবচেয়ে ভালো তোমরা সেটি ক্রয় করবে, বই কিনবে। বইটি অবশ্যই দ্রুত কিনে ফেলবে, এবং তোমরা সেই বই থেকে প্রথম অধ্যায় যেটি রয়েছে সেই প্রথম অধ্যায়টি নিজেই একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। এই প্রথম অধ্যায়ে একেবারে হিসাব বিজ্ঞানের যে বেসিক বিষয়গুলো, অর্থাৎ এর সূচনা লগ্ন, এর জন্ম, এর অতীত যে ইতিহাস, সেইগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে। এখানে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নেই, শুধুমাত্র গল্পের মতো করে পড়ে রাখবে, তাহলেই তোমরা কিছুটা অ্যাডভান্স থাকবে। নেক্সট ক্লাসে আমি সেই অধ্যায় থেকে শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে টপিকগুলো, যেটি প্রশ্নে আসার মতো, বহু নির্বাচনী বা অঙ্ক আসার মতো, আমি সেইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা ক্লাসের আগেই যদি তুমি ওই চ্যাপ্টারটি আগে থেকে একটু ভালোভাবে দেখে রাখো, তাহলে ক্লাসটি করার সময় দেখবে তোমার কাছেও ব্যাপারগুলো অনেক সহজ মনে হচ্ছে, মনে হবে যেগুলো তুমি আগে থেকেই জানো বা এর সম্পর্কে তোমার কিছুটা ধারণা রয়েছে। একেবারে নতুন তখন আর মনে হবে না, তাই সেটি নিতে বা আয়ত্ত করতেও তোমার খুব বেশি একটা পরিশ্রম হবে না। তো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে আমাদের নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব।
করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো,